স্যার ডোনাল্ড জি মিচেল বলেছেন, অসুস্থতা আসে ঘোড়ায় চড়ে আর যায় পায়ে হেঁটে। এই কথাটির সত্যতা আমরা খুঁজে পাই যে কোনো অসুস্থতায়। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায়। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি চ্যানেল 9-এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল টেক কেয়ার। সঙ্গে আছি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো পায়ুপথের রোগ অ্যানাল ফিশার সম্পর্কে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডাক্তার SMA ইরফান, যিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে চিফ কনসালটেন্ট সার্জারি বিভাগে কোলোরেক্টাল সার্জারি বিভাগে কর্মরত আছেন এবং তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান। চলুন দর্শক কথা বলি তার সাথে। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের পর্বে। ধন্যবাদ আপনাকেও এবং চ্যানেল 9কেও। আমরা পায়ুপথের বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন পর্বে কথা বলে থাকছি। এই পর্বে আমরা কথা বলবো অ্যানাল ফিশার সম্পর্কে। অ্যানাল ফিশার রোগটি কি? ধন্যবাদ। অ্যানাল ফিশার আসলে খুব কমন একটি রোগ এবং এই রোগ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকেই কিন্তু আক্রান্ত করতে পারে। অ্যানাল ফিশার খুব সংক্ষেপে যদি বলি, অ্যানাল ফিশার হচ্ছে পায়ুপথটা ছিঁড়ে যাওয়া। অর্থাৎ যখন কোনো ব্যক্তি খুব কোষ্ঠকাঠিন্য ভোগেন, কোষ্ঠকাঠিন্য তিনি স্ট্রেন করে প্রেশার দিয়ে চাপ দিয়ে ক্লিয়ার করতে চান, অথবা যাদের হেবিচুয়াল অর্থাৎ স্বভাবগত স্ট্রেন করার অভ্যাস আছে, তাদের ইভেন যদি নর্মাল টয়লেটও পায়ুপথটা ছিঁড়ে যেতে পারে। কারণ পায়ুপথের যে মিউকোজা আছে, যে লাইনিং আছে, সেটা খুব ডেলিকেট, পাতলা। তো সুতরাং যখন হার্ড ফিসেস যাবে তখন ছিঁড়ে যেতে পারে, অথবা বিশেষ করে বয়স্কদের ইভেন ডায়রিয়া হলো অ্যানাল ফিশার হতে পারে। আবার অনেকের আছে পায়ুপথটা একটু চাপা থাকে, তাদের হতে পারে। আরেকটা হচ্ছে হয়তো তিনি মনোযোগ দিয়ে টয়লেট করছেন না, হ্যাঁ, তখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট, একই কথা, স্ট্রেনিংয়ের কারণে সেটা হতে পারে। এখন প্রশ্ন করতে পারেন লক্ষণগুলো কি, কীভাবে আমরা বুঝবো যে পায়ুপথে? আসলে পায়ুপথের সব রোগকেই মানুষ পাইলস মনে করে, কিন্তু ফিশারের আলাদা কিছু লক্ষণ আছে। এটা আগেই বলেছি যে এটা একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হতে পারে। পাইলস সাধারণত একটু বয়সে ইয়াং অ্যাডাল্টদের বেশি হয়। এটার প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা। তীব্র ব্যথা হয় পায়ুপথে। সুস্থ মানুষ হঠাৎ করে টয়লেট কষা হয়েছিল, ওটা করার পরে ওনার তীব্র ব্যথা শুরু হয় এবং এত ব্যথা যে তিনি ওকে সহ্য করতে পারেন না, কাউকে বলতে পারেন না, হ্যাঁ, কাজকর্ম করতে পারেন না, হ্যাঁ, এরকম অবস্থায় ওনার চলে। এবং টয়লেট করলেই যেহেতু ব্যথা হয়, সেই জন্য তিনি টয়লেটে যেতে ভয় পান। আবার টয়লেটে না গেলে সেই টয়লেটটা আবার কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়, আবার আলটিমেটলি আবার ছিঁড়ে যায় এবং দুষ্ট চক্রের মতো এই পাইলসটা, এই ফিশারটা চলতে থাকে। ব্যথার সাথে যেই অ্যাসোসিয়েটেড আদার প্রবলেমগুলো, সেটা হচ্ছে আপনার রক্ত যাওয়া। এখানে কিন্তু রক্তটা যাবে অল্প পরিমাণ, এখানে খুব বেশি রক্তটা একটু বেশি যায় এবং সেক্ষেত্রে ব্যথাও থাকে, প্রচুর রক্ত যায়। পাইলসের ক্ষেত্রে আমরা বলি যে, বা রুগীরা বলে যে খুব একদম কাটা মুরগির মতো রক্ত যায়। আর এখানে কিন্তু একদম স্ট্রেক্স অফ ব্লাড, অর্থাৎ লেগে থাকা রক্ত। সেই রক্তটা টয়লেটের বা মলের সাথে লেগে থাকবে, অথবা যদি কেউ টিস্যু ইউজ করে টিস্যুতে লাগবে, হাতে লাগবে, অথবা 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত প্যানের মধ্যে দেখা যাবে, এরকম রক্ত যায়। এটা হচ্ছে অ্যাকিউট অ্যানাল ফিশার। আমরা অ্যানাল ফিশারকে আবার দুভাগে ভাগ করি, অ্যাকিউট এবং ক্রনিক। যখন ওনার এটা দীর্ঘদিন হয়ে যাবে, ব্যথার ওষুধ খেয়ে বা অন্যভাবে তিনি বা কষ্ট পাতলা করার, নরম করার যে ওষুধগুলো আছে সেগুলো খেয়ে একটু স্বাভাবিক থাকেন, তখন এটা ক্রনিক অ্যানাল ফিশার হয়ে যায়। ক্রনিক অ্যানাল ফিশারে ব্যথাটা তেমন তীব্র থাকে না, কিন্তু তখন তার যেটা শুরু হয়, তার পায়ুপথে একটা ফুলার মতো আসে, যেটাকে আমরা বলি, এটা কিন্তু পাইলস না, এটা সেন্টিনেল পাইলস। অর্থাৎ যেখানে টিয়ারিংটা আছে, আলসারটা আছে, ফিশারটা আছে, তার নিচে একটা মাংস বা একটা মিউকোজা ফুলে থাকবে, যে এটা গেল একটা। আর সবচেয়ে বড় যে জিনিসটা হবে যে দীর্ঘদিন আলসারটা থাকার কারণে
এখানে কিন্তু ন্যাচারাল ওয়েতে, মানে কারণ একবার আলসার হয়, ফেটে যায়, এটা আবার হিল হয়, ভালো হয় প্রকৃতির নিজস্ব নিয়মেই। কিন্তু যখনই হিল হয় তখন সেখানে একটা স্ক্যারিং হয়, অর্থাৎ সেখানে একটি ফাইব্রাস টিস্যু জমে। আস্তে আস্তে এভাবে জমতে জমতে পায়খানার পায়ুপথটা কিন্তু একদম শুরু হয়ে যায়। ক্রনিক অ্যানাল ফিশার যাদের আছে তাদের একটা খুব বড় সমস্যা হচ্ছে টয়লেটটা তারা ক্লিয়ার করতে পারে না। টয়লেটটা সরু ধারায় হয়, অনেক সময় তাদের এরকম হয় যে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকতে হয়, আস্তে 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 টয়লেটটা হয়। হ্যাঁ, তিনি টয়লেটে গিয়ে বইতে ছবিও আছে, পেপার পড়েন, না হলে গান শুনেন, এগুলো করতে করতে টয়লেট করার চেষ্টা করেন, কিন্তু তীব্র ব্যথা বা ক্লিয়ার জন্য টয়লেট কখনো ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয়, অল্প ক্লিয়ার হয়, আবার হয়তো তাকে টয়লেটে যেতে হয়। ঠিক আছে, এবং এখানে ইচিং, চুলকানি, বার্নিং সেন্সেশন, অর্থাৎ জ্বালা পোড়া করা, হ্যাঁ, অথবা একটু অনেকে বলেন যে তার কৃমি আছে, মানে সুতার কৃমি, আসলে কৃমি না, এটা এখানে কিন্তু ন্যাচারাল একটা হচ্ছে ইচিং হবে, মানে চুলকানি হবে, এটা একটা স্বাভাবিক, কারণ সেখানে একটা সিক্রেশন হয়। এই লক্ষণগুলো খুব কমন হচ্ছে অ্যানাল ফিশারে। এখানে রক্তটা খুব বেশি যাবে না, আর খুব বড় সোয়েলিংও থাকবে না, যেটা পাইলসের ক্ষেত্রে দেখা যায়। তো এই অ্যানাল ফিশার হওয়ার কারণগুলো কি কি? অ্যানাল ফিশার হওয়ার কারণ হচ্ছে খুব ডিস্টিংলি কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য অ্যানাল ফিশার হওয়ার প্রধান শত্রু, কারণ যাদের খুব বেশি কোষ্ঠকাঠিন্য আছে, তিনি কোষ্ঠটা যখন প্রেশার দিয়ে ক্লিয়ার করতে চান, তখন সেই কোষ্ঠের প্রেশারের সেটা যখন বের হতে আসে, এটা যখন খুব পায়ুপথকে প্রেশার দেয় বা ঘর্ষণ তৈরি হয়, তখন সেটা ছিঁড়ে যায়। এটা হচ্ছে অন্যতম একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে স্ট্রেনিং, একটু আগে বললাম যে অনেকে টয়লেটটা ক্লিয়ার হয় না, চাপটা দিতে হয় বেশি। এটা আমাদের পায়ুপথ, মানে ডিফিকেশন মেকানিজম একটা খুব জটিল মেকানিজম, মানে মলত্যাগের যে মেকানিজমটা, এটা খুব জটিল। এটাতে অনেকগুলো মাসেলস, অনেকগুলো নার্ভ ইনভলভড, তো এইগুলোর সিনক্রোনাইজেশন, অর্থাৎ সবগুলো সমন্বিত অ্যাকশনেই কিন্তু টয়লেটটা হয়। তো যাদের এই সমন্বিত অ্যাকশনটা হয় না, যেমন ধরেন ডায়াবেটিক পেশেন্টের নিউরোপ্যাথি হয়, নার্ভটা শুকিয়ে যায়, এরা যথাযথভাবে প্রেশার দিতে পারে না অথবা বুঝতে পারে না, ওরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রেশার দেয়, যার ফলে তাদের অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রেগনেন্ট লেডিদের যাদের ডিফিকাল্ট প্রেগনেন্সি হয়েছে, নর্মাল ডেলিভারি, তাদের নিউরোপ্যাথি হয়, নার্ভগুলো নষ্ট হয়ে যায়, তখন তাদের এই ক্রনিক অ্যানাল ফিশারটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই জাতীয় কিছু কিছু কারণে অ্যানাল ফিশার হয় বেশি আর কি। তো ডায়াগনোসিসের ক্ষেত্রে কি করা হয়? ডায়াগনোসিসের ক্ষেত্রে এক নম্বরেই কাহিনীটা বা হিস্ট্রিটা খুব টিপিক্যাল। এই হিস্ট্রি শুনেই একজন ভালো চিকিৎসক বুঝতে পারবেন যে রোগীর অ্যানাল ফিশার হয়েছে। তারপর তিনি পরীক্ষা করবেন। পরীক্ষার ক্ষেত্রে এখানে সমস্যা হচ্ছে, আমরা যে নর্মাল পরীক্ষাগুলো আছে এগুলো করতে পারি না, যেমন প্রক্টোস্কোপি, কারণ খুব ব্যথা হয়। কিন্তু আমরা যদি একটু খুব জেন্টাল ওয়েতে দেখি, দেখা যাবে ফিশারটা দেখা যায়, তার যে অ্যানাল ফিশার আছে সেটা দেখা যাবে, তার সেন্টিনেল পাইলসটা দেখা যাবে, অথবা পাইপটটা যদি আমরা বাইরে থেকে পরীক্ষা করি, এটা কিন্তু বোঝা যাবে। পারফেক্টাল ডিজিটাল এক্সামিনেশন করলে ফিশারটা বোঝা যাবে, এগুলো সব খুব বোঝা যায়। খুব বেশি বড় ধরনের পরীক্ষার কোনো প্রয়োজন নেই, সাধারণ পরীক্ষাতেই এটা বোঝা যাবে। ডায়াগনোজড হওয়ার পরে তখন ট্রিটমেন্টটা কিভাবে করা হয়? এই রোগের ক্ষেত্রে যে প্রবলেম হচ্ছে, রোগীরা ভয় পায় যে চিকিৎসা করলে ভালো হবে কিনা। সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, এটা মানে 100% মানে 100-তে 100 ভাগ, অথবা 1 লাখ লোকের মধ্যে 1 লাখ লোকেই যদি আমি চিকিৎসা করি, তাহলে 1 লাখ জনেই ভালো হবেন, একজনও ভালো হবেন না এরকম হবে না, যদি যথাযথ চিকিৎসা হয়। এটার কিউর রেট এত বেশি ভালো। এটার চিকিৎসার খুব আর্লি স্টেজে যদি আসেন তিনি, তাহলে আমরা কিছু কনজারভেটিভ চিকিৎসা বলি, অর্থাৎ অপারেশনবিহীন চিকিৎসা। এটার 1 নম্বর হচ্ছে তার খাদ্যাভ্যাসের পরিবর্তনের উপদেশ দিব। তিনি আঁশযুক্ত খাবার বেশি খাবেন, মলটা যাতে তৈরি হয়, শাক বা বিভিন্ন ধরনের সবজি যেগুলোতে ফাইবার বেশি আছে, ঢেঁড়স, পেঁপে, এগুলা। এর সাথে তাকে ইসবগুলের ভুসি বা জাতীয় যেগুলো আছে সেগুলো খাওয়ার জন্য উপদেশ দিব। আর পায়ুপথে যে ওষুধ ব্যবহারের
হ্যাঁ, যেমন একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক জ্যাসোপেন জেলি, যেটা ব্যথাটা একটু কম, একটা আছে যে সেখানকার হিলিংটা, আলসারের হিলিংটা যাতে তাড়াতাড়ি হয় সেজন্য কিছু ওষুধ ব্যবহার করবো। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। আমরা আগে খুব বেশি একটা মলম ব্যবহার করতাম, জিটিএন, গ্লিসারিল ট্রাইনাইট্রেট। এখন আমরা এটাও হিলিংয়ে হেল্প করে, কিন্তু এটার একটা খুব বড় রকমের সাইড এফেক্ট আছে, খুব প্রচণ্ড হেডেক করে, মাথা ব্যথা করে। এই জন্য এখন আসলে আমরা এটা খুব একটা ইউজ করি না। যাই হোক, খুব প্রাথমিক পর্যায়ে এইখানে মলম, তারপর হচ্ছে খাবারের পরিবর্তন এবং একটু হিব্বাত গরম পানিতে বসে, এগুলাতে সাধারণত হিল হয়ে যেতে পারে। এরপর যদি তিনি স্বাভাবিক স্বাস্থ্যসম্মত জীবনযাপন করেন। আচ্ছা, যেটা বললেন যে হিব্বাত, এটা কিভাবে করা হয়? হিব্বাত হচ্ছে খুব সিম্পল ওয়েতে আপনি একটু কুসুম গরম পানিতে উনি বসবেন, ওনার মলদারটা ডুবিয়ে, হ্যাঁ, তাহলে ওখানে সার্কুলেশনটা বাড়বে। সেখানে একটু লবণ দিয়েও তিনি বসতে পারেন, আর কিছু ওষুধ আছে যেমন পবিসেপ, অ্যাক্রোফ্লেভিন, সেগুলো দিয়েও তিনি বসতে পারেন। এগুলো দিয়ে বসলে আস্তে আস্তে ওই জায়গাটাতে সার্কুলেশন বেড়ে ওটা হিলিংয়ে হেল্প হয়, ব্যথাও কমে। এটা হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়ে, একদম প্রাথমিক পর্যায়ে যে প্রাথমিক পর্যায়ে। যদি একটু অ্যাডভান্স স্টেজ হয় সেক্ষেত্রে কি করণীয়? অ্যাকচুয়ালি অ্যাডভান্স স্টেজে বিশেষ করে সবগুলো ক্রনিক অ্যানাল ফিশারে এবং অধিকাংশ অ্যাকিউট অ্যানাল ফিশারে চিকিৎসা হচ্ছে অপারেশন। অপারেশনটা, এই অপারেশনের ব্যাপারে মানে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে অপারেশনটা প্রাথমিক পর্যায়ে খুব ছোট একটা অপারেশন। এত ছোট যে ধরেন আপনি পেশেন্ট যেদিন অপারেশন করবে, অপারেশন করেই চলে যেতে পারবেন। ইভেন এটা আমরা কখনো কখনো লোকালেও, সাধারণত স্পাইনাল দিয়ে করি, কিন্তু লোকাল দিয়েও ইভেন এই অপারেশনটা করা যায়। এই অপারেশনটা হচ্ছে যে বেসিক্যালি আপনার যেখানে যে অনেকগুলো স্ফিংটার আছে, ইন্টারনাল স্ফিংটার, এক্সটার্নাল স্ফিংটার, এই স্ফিংটারটাকে রিল্যাক্স করে দিয়ে পাইপথটাকে বড় করে দেওয়া, যাতে তার যে স্পাজমটা আছে, যেখানে টাইট হয়ে ধরে আছে, সেটাকে ছেড়ে দেবে। তো এটার চমৎকার ব্যাপার হচ্ছে যে অপারেশনের একদম সাথে সাথেই পেশেন্টের ব্যথা চলে যায়। তীব্র ব্যথা থাকে অপারেশনে, আগে ক্রনিক অ্যানাল ফিশার, অপারেশন করার একদম ধরেন 2 ঘন্টার মধ্যেই যদি উনি টয়লেটে যান, ইজিলি যেতে পারবেন। এখানে এই না যে ওনাকে 3 দিন পর টয়লেট করতে হবে, পাইপথের একটা অপারেশন হয়েছে, সেটা না, পরেই যেতে পারবেন। বিশেষ করে আমরা যখন অপারেশন করছি, এবং তিনি কোনো রকম তেমন কোনো ব্যথায় ফিল করবেন না। এটা আসলে আমাদের জন্য খুবই একটা আশার বাণী যে অপারেশনের সাথে সাথে কিন্তু সে এত পেইন থেকে রিলিফ পাচ্ছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল টেক কেয়ার। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চ্যানেল 9-এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল টেক কেয়ার অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি পায়ুপথের রোগ, অ্যানাল ফিশার সম্পর্কে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডাক্তার SMA ইরফান। আমরা কথা বলছিলাম অ্যানাল ফিশারের চিকিৎসা প্রসঙ্গে। জি, ধন্যবাদ। ছোট্ট একটা সার্জারি, এত ছোট যে আমরা ইভেন লোকাল দিয়েও করি। আর আমি স্পেসিফিকলি যেভাবে করি, আপনার এখানে পায়ুপথে কোনো কাটা ছেঁড়া নেই, এবং বাইরে শুধুমাত্র একটা পিন হল, ছোট্ট একটা ছিদ্র করে সেদিক দিয়ে আমরা ঢুকে বিশেষ ধরনের মেশিন দিয়ে আমরা স্ফিংটারটাকে অপারেশন করে আসি। ইভেন পেশেন্ট ওই দিনেই হেঁটে চলে যেতে পারে। এরকম হয়েছে আমার যে পেশেন্ট হয়তো মহিলাদের বেশি হয়, স্ট্রেচারে করে এসেছে, অথবা হাজব্যান্ড বা অন্যরা কাঁধে ভর করে নিয়ে আসছে আমার চেম্বারে, তারপর ওই দিনে অপারেশন করে দিলাম, উনি পরের দিনে হাসতে হাসতে হেঁটে হেঁটে চলে গেলেন। বললেন যে আমি তো কল্পনাই করতে পারি না যে এইরকম, তাহলে আমি এতদিন এত কষ্ট করলাম কেন। অর্থাৎ উনি দীর্ঘদিন বহু বছর ধরে কষ্ট পাচ্ছেন। বিদেশ থেকে রুগী এসেছেন যে সেখানে অপারেশন করেছেন, ভালো হয়নি, এসে আমার কাছে অপারেশন করে দিয়ে অবাক হয়েছেন যে আমি তো কল্পনা করিনি যে এটা এরকম। কারণ আমার এরকম অপারেশন হয়েছে, আমি 1 মাস বিছানায় শয্যাশায়ী ছিলাম, ভালো হয়নি। তো সুতরাং এটার অ্যাকচুয়ালি যথাযথভাবে হতে পারলে এটা একদম ভেরি সিম্পল একটা অপারেশন।
না, এটা যেটা বললেন যে আসলে এক্সপেরিয়েন্সড হ্যান্ডে হওয়া এটা একটা বড় Exactly, it's very, ব্যাপার, very important. কিন্তু এটা আবার হওয়ার কি কোনো রকম সম্ভাবনা সেটাই থাকে বলছি যে ভবিষ্যতে? এটার এক্সপিরিয়েন্স হ্যান্ডের এটার এত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে এটার আমরা তো স্ফিংটার, ইন্টারনাল স্ফিংটারটাকে কাটি। এটা যদি আপনার এডিকুয়েট না হয়, অর্থাৎ যথাযথভাবে স্ফিংটারটাকে কাটা না হয়, লোয়ার পোর্শন কাটা হলো আপার পোর্শন রয়ে গেল, এটা আবার হবে। আচ্ছা, এবং এটা আর তখন জটিল হবে, অ্যানাল ফিশারটা হবে ভিতরে, বাইরে হয়তো দেখা যাবে না, হ্যাঁ, অর্থাৎ তার প্রবলেম থেকে যাবে। আবার এটা যদি বেশি কাটা হয় তাহলে আরেকটা জটিল সমস্যা তৈরি হবে, সেটা হবে ইনকন্টিনেন্স। অর্থাৎ সে কি মল ধরে রাখতে পারবে না। আমাদের পায়ুপথের কাজ হচ্ছে এটাকে মলটাকে ধরে রাখে, আর যখন আমরা প্রয়োজন বোধ করি এটা রিল্যাক্স হয়, এটা বন্ধ থাকে, রিল্যাক্স হয়, তখন মলটা বের হয়ে আসে। এই যে ধরে রাখার ব্যাপারটা এই স্ফিংটারেই তো করে। স্ফিংটারে যখন আমরা বেশি কেটে দেব তখন কিন্তু ইনকন্টিনেন্স, অর্থাৎ তিনি মল ধরে রাখতে পারবেন না, তার মলটা ইনভলান্টারিলি বের হয়ে আসবে। সো এটা একটা খুব বড় একটা জটিলতা, বড় একটা সমস্যা। সুতরাং এই অপারেশনটা অত্যন্ত ডেলিকেট, কমও কাটতে পারবেন না আপনি, বেশিও কাটতে পারবেন না। অ্যাপ্রোপ্রিয়েট অপারেশনেই রুগীর শতভাগ সুস্থতা নিশ্চিত করবে। আর অ্যানাল স্টেনোসিস হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে কিনা, মানে আরও একটা কষ্টকর ব্যাপার। তো এখন আমার কিন্তু যে এত হাজার হাজার অপারেশন, এই রিকারেন্সও নাই, আর ইনকন্টিনিউসে তো প্রশ্নই আসে না, আমি এ পর্যন্ত ইনকন্টিনিউস ইনফেক্ট আর দেখিনি। তো এখন এরপরের নেক্সট হচ্ছে আপনার কমপ্লিকেশন। অ্যানাল ফিশার যদি আপনি চিকিৎসা না করেন, দীর্ঘদিন থেকে যায়, এটা কিন্তু ওই যে একটু আগে বললাম, এটা একটা রোগ, অ্যানাল স্টেনোসিস তৈরি করে, অর্থাৎ পায়ুপথটাকে একদম শুরু করে দেয়। যখন এটা শুরু করে দেয় তখন যে প্রবলেমটা হয় যে আপনি এটাকে এই নর্মাল অপারেশনে আপনি এটাকে সুস্থ করতে পারবেন না, তখন কিন্তু একটা বড় অপারেশন লাগে। কারণ এখানে মিউকোজাটা নেই, অর্থাৎ এখানে যে লেয়ারটা এটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাকে আমরা বিভিন্ন প্রক্রিয়া করি, তার মধ্যে একটা কমন প্রক্রিয়া হচ্ছে অ্যাডভান্সমেন্ট স্ট্যাপ, অর্থাৎ বাইরে থেকে চামড়া নিয়ে, স্কিন নিয়ে পায়ুপথটা তৈরি করে দিই। পায়ুপথটা তৈরি, এটা কিন্তু বড় অপারেশন, মানে পায়ুপথের একটা রিকনস্ট্রাকশন অফ অ্যানাল ক্যানাল। এটা কিন্তু একটা বড় অপারেশন এবং জটিল অপারেশন। এটাও আমি অনেকগুলো করেছি এবং এখানেও কিন্তু সাফল্যের হার অনেক অনেক বেশি। অ্যানাল স্টেনোসিস আবার যদি অ্যানাল ফিশারের অপারেশন খুব বেশি হয়ে যায় তখনও কিন্তু অ্যানাল স্টেনোসিস ডেভেলপ করে। সেটাও আমি করেছি, যে অন্য সার্জন অপারেশন করেছিলেন অনেক দিন আগে, অনেক সিনিয়র অপারেশন আমাদের শিক্ষক, কিন্তু দীর্ঘদিন পর তার অ্যানাল স্টেনোসিস ডেভেলপ করেছে, সেটা আমি সাকসেসফুলি অপারেশন করে ভালো করেছি। কিন্তু এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট সার্জারি, কঠিন অপারেশন। তো সুতরাং পাইলসের অপারেশন আমি বললাম যে খুব সহজ, আবার যখন চিকিৎসা না করে এটা জটিল করা হয়, এটা চিকিৎসা খুব জটিল হয়ে যায়। আসলে এখানে সচেতনতার একটা ব্যাপার আছে। কেউ যদি খুব আর্লি স্টেজে আসে, তার প্রগনোসিসটা, তার রেজাল্টটা যত ভালো হবে, যে দেরিতে আসবে তার কিন্তু সেটা হবে না, এবং এই ক্ষেত্রে কিন্তু অপচিকিৎসা অনেক হয়ে থাকে। সেই ব্যাপারটা একটু জানতে চাইব। অবশ্যই যে চিকিৎসার আমাদের কমন একটা প্রভাব, যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, আসলে আমাদের এই পায়ুপথের রোগগুলোর ক্ষেত্রে এটা শতভাগ সত্য। যদি আর্লি স্টেজে অপারেশন করি আমরা, এটা খুব চমৎকার রেজাল্ট। আর লেট স্টেজে অপারেশনও খুব জটিল, সে অপারেশন ভালো হতে অনেক সময় লাগে, টাকা পয়সার ব্যাপারটা তো আছেই। আর অপচিকিৎসার কথা বললেন, অপচিকিৎসা তো আমাদের দেশে এটা একটা ভয়াবহ ব্যাপার। অ্যানাল ফিশারের ক্ষেত্রে অপচিকিৎসা হলে যে প্রবলেমটা হবে, যে ইনভেরিয়েবলি এখানে অ্যানাল স্টেনোসিস ডেভেলপ করবে। কারণ এখানে এমনিই তো স্পাজম থাকে, পায়ুপথটা চাপা থাকে, ছোট থাকে, সেখানে যখন কবিরাজরা বিভিন্ন ধরনের করোসিভ এজেন্ট, অর্থাৎ অ্যাসিড জাতীয় পদার্থ ইউজ করে, তখন টোটাল মিউকোজাটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে পুরো অ্যানাল ক্যানালটা এমন হয়েছে যে লোহার মতো শক্ত হয়ে গেছে। আমি এরকম অ্যানাল ক্যানাল পেয়েছি যে অ্যানাল ক্যানালটা হার্ড লাইক অ্যান স্টোন অর আয়রন একদম। তো সেটা গ্র্যাজুয়ালি অপারেশন করে নর্মাল অ্যানাল ক্যানেলে তৈরি করা আসলে রিয়েল ডিফিকাল্ট ক্ষেত্রে।
সুতরাং এই অপচিকিৎসাগুলো কিন্তু মানুষের জীবন পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আমার মনে হয় যে আমরা যেমন আজকে কথা বলছি, এই প্রোগ্রামটা দেখেও কিন্তু অনেকে সচেতন হবেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ। চ্যানেল 9-এর অসংখ্য দর্শক, তাদেরকেও ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান দেখে আপনারা সচেতন হবেন এবং সুস্থ জীবনযাপন করবেন। আর এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন আমার একটি ওয়েবসাইট pilescurebd.com, সেখানে গেলে আপনি এই বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবেন। সেটার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। প্রিয় দর্শক, সময়ের সাথে পাল্লা দিয়ে শেষ হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠানের সময়সীমা, আর তাই বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।